শুরুটা বোধ করি সেই 90-এর দশকে। স্কুল জীবনেই কি জড়িয়ে পড়েছিলেন না তার খানিকটা পরে? সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমার নিজের কথা বলার বিষয় আসলে খুব বেশি কথা খুঁজে পাই না, কিন্তু রাজনৈতিক কর্মী হিসেবে তো আসলে আমার পথ চলাটা দিনে দিনে অনেক দিন হয়েছে। মানে বলতে পারেন একজন প্রায় সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী হয়ে উঠেছি 1990 সালের এই গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। যদিও রাজনৈতিক সচেতনতা আমার আরও অনেক আগে থেকে, রাজনীতির প্রতি আগ্রহটা তৈরি হয়েছে একেবারেই মানে বলতে পারেন ক্লাস 3, 4, 5 এই সময়। কিভাবে সেটা? ইন্টারেস্টিংলি কতগুলো কোইন্সিডেন্স আছে। মানে আমার মামা, আমার মায়ের ভাই বোনদের মধ্যে উনি একমাত্র ভাই, ফলে তো ওনার একটা বেশ বড় প্রভাব ছিল আমাদের শৈশবে। আমরা তাকে খুব ভয় পেতাম। তো উনি এবং আমাদের আরও আত্মীয় স্বজন যারা, তারা অনেকেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এরা সবাই মুক্তিযুদ্ধের প্রজন্ম, ফলে তখন তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কেউ তার আগে থেকেই ছাত্রনেতা। ফলে 80-র দশকের ওই সময়ে, মানে 79, 78, 79, 80, 81 এই সময়টাতে তখন যারা বাড়িতে আসতেন কখনো ছুটি, ঈদ ইত্যাদিতে, গল্পগুজব হতো এবং মোস্টলি তারা পলিটিক্যাল আলোচনায় ঢুকে পড়তেন। আর সেই সব আলোচনায় আমার একটা বিশেষ আগ্রহের জায়গা ছিল। আমার নানা, তিনিও আবার, আমরা যেহেতু প্রায় আমার নানা আমরা ওনার সাথে অথবা উনি আমাদের সাথে থাকতেন, দেখা গেছে যে ওনার নিয়মিত অভ্যাস ছিল বিবিসি এবং ভয়েস অফ আমেরিকা শোনা, রেডিওতে। তো সেইটার একটা কি বলে যে প্রভাব ছিল। নানার সাথে বসে বসে আমি ভয়েস অফ আমেরিকা শুনছি, বিবিসি শুনছি, আমেরিকান পলিটিক্স নিয়ে ওনার আগ্রহ। এটা পরবর্তীকালে আরও দেখেছি আর কি, কারণ বিশেষত যুক্তরাষ্ট্রের নির্বাচনে মানে আমার নানার কারণে আমি অনেকটা আগ্রহী হয়ে পড়তাম কিংবা যুক্ত হয়ে পড়তাম আর কি। তো যেটা ঘটেছে সেটা হচ্ছে যে ওইটা একটা রাজনীতির প্রতি আগ্রহ তৈরি করেছে। আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন প্রশাসনে। তো উনি যখন খাগড়াছড়িতে ছিলেন তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাগড়াছড়ি গেলেন এবং সেইখানে খাল কাটার কর্মসূচি ছিল। তো এসডিও সাহেবের ছেলে, আমার বাবা এডিশনাল এসডিও, আমরা তিন ভাই। মানে মোটামুটি ওই উনি আসলেন, ওনার সাথে থাকা কিংবা খাল কাটতে পর্যন্ত যাওয়া, যেহেতু আমাদের অ্যাক্সেসটা একটু শিশু হওয়ার কারণে বেশি ছিল, সেটা ছিল। এবং এগুলো রাজনৈতিকভাবে এক ধরনের রাজনীতির প্রতি একটা আগ্রহের জায়গাটা তৈরি করেছে। তারপরে ওনার শাহাদাতের পরে বলা চলে যে বাংলাদেশের রাজনীতিতে তখন একটা নির্বাচন হয়েছিল, প্রেসিডেন্ট ইলেকশন। জাস্টিস সাত্তার বিএনপির প্রার্থী ছিলেন, ডক্টর কামাল হোসেন নৌকা মানে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, জেনারেল ওসমানী দাঁড়িয়েছিলেন, হাফিজ হুজুর সাহেব দাঁড়িয়েছিলেন বটগাছ মার্কা নিয়ে। তারপরে ন্যাশনাল আওয়ামী পার্টি থেকে দাঁড়িয়েছিলেন প্রফেসর মুজাফর আহমেদ কুড়েঘর মার্কা নিয়ে। এগুলো প্রত্যেকটার প্রতি আমার আগ্রহ ছিল, কারণ আমাদের পরিবারের কানেকশন ছিল কারো না কারোর সাথে, কোনো না কোনো দল। তখন স্কুলেই পড়ছেন? স্কুলে মানে একদমই, বললাম না ক্লাস 4-এ পড়ি আমি, 3 অথবা 4-এ। হ্যাঁ, আমি 88 সালে এসএসসি পাস করেছি, সুতরাং সেই হিসেবে হিসেব করলে এটা 81 সালের ঘটনা, অথবা 81 অথবা 82। তো ওই নির্বাচনের মধ্যে এটা বললে মনে হবে এখন, মানে আমরা শিশুরা কিন্তু ইলেকশন করে। এবার আমি তো দেখেছি আমার নির্বাচনী প্রচারণায় হাজার হাজার শিশু বিভিন্ন জায়গায় কাজ করেছে। মানে তারা তাদের যে নিরাপত্তা বা উৎসবের আমেজটা, ওরা যে পরিমাণ স্লোগান দেয়, ওরা যেভাবে কি বলে আনন্দ করে, সেইটার তো এইরকম এর চাইতে আনন্দকর দৃশ্য আসলে আর কি হতে পারে। তো যাই হোক, ওইটা আমাদের সময়ে ছিল, কিন্তু আমি অতটা শুধুমাত্র লাফালাফির ব্যাপারটা ছিল না, আমার স্পষ্ট পক্ষপাত তৈরি হচ্ছিল কে কি পারছে, কে কি করছে। তো এইটা একটা জায়গা ছিল। এগুলো বললাম এই কারণে যে কখনো বলা হয় না, মানে অনেক ডিটেইলে হয়তো কথা বললাম। তো এর পরের জায়গাটা হয়েছে যেহেতু বদলির চাকরি আমার বাবার, ফলে অনেক জায়গায় ঘোরাঘুরি করে শেষ পর্যন্ত ঢাকায় সেটেল হয়। ঢাকায় আসার পর পলিটিক্সের চাইতে প্রথম দিকে কিছুটা খেলার প্রতি আগ্রহ আমাদের তৈরি হলো। আমরা খেলা, ফুটবল, ক্রিকেট, এটা দুটোই খেলা হতো, আর অন্যান্য খেলা ছিল। আমরা পাড়ায় ক্লাব অর্গানাইজ করেছি, খেলাধুলার প্রতিযোগিতা তৈরি, টুর্নামেন্ট হতো বিভিন্ন ধরনের, ব্যাডমিন্টন, ভলিবল। এগুলো এলাকায় বেড়ে ওঠা ঢাকার বাসাবোতে। তো সেইখানে এইগুলো আমরা কাজ করছিলাম। ঘটনাটা ঘটলো যে ঢাকা কলেজে যখন আমি ভর্তি হলাম, তখন তো স্বৈরাচার বিরোধী আন্দোলন তুঙ্গে, এবং আমার বন্ধুরা সবাই অনেকেই পলিটিক্স করছে। আমাদেরও পলিটিক্সের প্রতি আগ্রহ ছিল, আমি সহ আমার 2-1 বন্ধু। এবং আমরা তখন আমরা একটু সিরিয়াস টাইপ ছিলাম আর কি,
মানে স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি, ব্যাপারটা এরকম না। আমরা আলোচনা করছিলাম বিভিন্ন দলের সাথে তাদের রাজনীতি নিয়ে, এবং কোনটা আসলে দেশকে বদলানোর জায়গা হয়। ওই একটা উপলব্ধি পুরো স্কুল জীবনে হয়েছে যে দেশের বদল ঘটাতে গেলে, বড় আকারে কোনো পরিবর্তন করতে পলিটিক্স লাগবে। মানে ইন্ডিভিজুয়ালি অনেক চেঞ্জ করা হতে যায়, কিন্তু পলিটিক্স ছাড়া বড় চেঞ্জ করা যায় না। এইটার কারণেই আমরা বিভিন্ন দলের সাথে আলোচনা করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত পুরো বনিবনা হয়ে ওঠেনি। এর মধ্যেই খেলাধুলার ঝোঁকটাও বেশ কাজ করছিল। তারপরে এসলো 90s মুভমেন্ট। আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেললাম। তখন ঢাকা কলেজে না? ঢাকা কলেজে আমরা পরীক্ষা দিয়ে ফেলেছি। পরীক্ষা দেওয়ার পরে কিন্তু মানে জুন জুলাই থেকেই এক ধরনের আন্দোলনের শুরু হয়ে গেল। 10ই সেপ্টেম্বর জিহাদকে পুলিশ গুলি করে মেরে ফেললো। তারপরে তো সর্বদলীয় ছাত্র ঐক্য করতে হলো। তো ওর আগেই আন্দোলনের একটা ঢেউ ছিল, কিন্তু 10ই সেপ্টেম্বরের পরে আন্দোলনের ঢেউটা অনেক বড় হয়ে গেল, এবং সেটার আঁচ আমাদের মধ্যে পৌঁছেছে। যদিও আমাদের মধ্যে একটা তাড়া ছিল, ভর্তি পরীক্ষা দিতে হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল। পরীক্ষাগুলো হচ্ছিল ঠিকঠাক? পরীক্ষাগুলোর তারিখ ঠিক হয়ে গেছে, কিন্তু নভেম্বরে যখন আন্দোলনটা তুঙ্গে উঠে গেল, এবং 27শে নভেম্বর যখন ডক্টর মিলনের হত্যাকাণ্ড ঘটলো, তখন তো আসলে আর পরীক্ষা টরীক্ষার কোনো সুযোগ নেই, কারফিউ জারি হয়ে গেছে। এবং এই কারণে আমাদের সবগুলো ভর্তি পরীক্ষায় পিছিয়ে প্রায় ফেব্রুয়ারির দিকে চলে গিয়েছিল 91 সালে। কিছুটা সেশন জ্যামে আমাদের ওই আন্দোলনের কারণেও বেশ কিছুটা সেশন জ্যামে পড়েছিল। যাই হোক, মুদ্রা বিষয়টা হচ্ছিল যে ওই রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলনের অভিজ্ঞতা আমাদেরকে প্রায় স্থায়ীভাবে আমাদের জীবনে প্রভাব ফেলেছে। আমার জীবনে বেশ ব্যাপকভাবে প্রভাব ফেলেছে, এবং আমি রাজনৈতিক মানে এটাই আমার ভবিষ্যৎ, এটা মোটামুটি নির্ধারণ করে দিয়েছে আর কি। তারপরে আমরা যেটা করেছি যে আবারও অনুসন্ধান শুরু হলো কোন পার্টি করব। শেষ পর্যন্ত ছাত্র ফেডারেশনকে খুঁজে বের করেছে। সেই সময় কি বদরুদ্দিন ওমরের দ্বারা প্রভাবিত হয়েছিলেন? নিঃসন্দেহে। মানে কোন জিনিসটা আকৃষ্ট করেছিল? একটা জিনিস হচ্ছে 91 সালের নির্বাচনের পরে যে অ্যাসপিরেশনটা তৈরি হয়েছিল, মানে আমরা কিন্তু পলিটিক্যালি বেশ সচেতন ছিলাম বলেই মানে এখন দাবি করছি আর কি। কারণ অনেকগুলো বিষয়ে আমাদের বেশ কড়া অবস্থান ছিল যে এই জিনিসটা অ্যাচিভ করা গেল কিনা, ওই জিনিসটা অ্যাচিভ করা গেল কিনা। তো ডেমোক্রেসি তো অ্যাচিভ করার বিষয়টা ছিল। 91 সালের নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসলো, মানুষের দিক থেকে পরিবর্তনটা কি ঘটেছে এইটার একটা মানে বিচার শুরু হয়ে গেল, এবং বিশেষভাবে দেখা গেল যে আগেকার কাঠামোটার তেমন কোনো পরিবর্তন হয়নি। এই যে আমরা এখনো ক্ষমতা কাঠামো নিয়ে আন্দোলনের কথা বলি, এটা কিন্তু আমার 1990 এবং 91 সালে এই বিষয়টা এসছে। এবং আমার প্রথম বক্তৃতার মূল বিষয়বস্তু ছিল এইটা যে এরশাদ স্বৈরাচার গিয়েছে, কিন্তু স্বৈরতান্ত্রিক কাঠামোটা রয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমরা আলাপ আলোচনা করছিলাম, এবং একটা সামাজিক পরিবর্তন আনতে হবে, সমাজে একটা সামাজিক বিপ্লবের মতো ঘটাতে হবে, যেটা আসলে মানুষের এই যে কেবলমাত্র নির্বাচনী গণতন্ত্রই মানুষের জীবনের মৌলিক পরিবর্তন আনবে না, এই উপলব্ধিটা আসতে শুরু করেছে। আমরা একই সাথে এই ধরনের লেখা চিন্তার সাথে পরিচিত হচ্ছি, এবং স্বভাবতই এক ধরনের এই প্রগতিশীল রাজনীতির প্রতি ঝোঁক তৈরি হয়ে গেছে। যদিও একই সময়ে মানে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটছে, কিন্তু এটা একটি মানে ইন্টারেস্টিং মোমেন্ট আমাদের জীবনে, যে ওই পতনটা আমরা ওইটাকে করছি যে না, নিশ্চয়ই ওখানে কোনো মানে ওই ব্যবস্থার মধ্যে অনেকগুলো সমস্যা ছিল বলেই তার পতন ঘটছে। কিন্তু এই যে প্রগতিশীল রাজনীতির মূল কথাটা, যে মানুষের মধ্যে অধিকার এবং সুযোগের সমতা আনতে হবে, এবং সমতার প্রশ্নটা যে গুরুত্বপূর্ণ, এইটা আমাদের ছেড়ে যায়নি আর কি। ওইটাকে আমরা আরও বেশি আঁকড়ে ধরেছি, চেষ্টা করেছি, যার ফলে ওইটাই রাজনীতির ড্রাইভিং ফোর্স হয়ে উঠলো। এবং ছাত্র ফেডারেশনে এসে মনে হলো যে হ্যাঁ, এই পলিটিক্সটা তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। তো ওই থেকে ধরুন বলা চলে যে একটা সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী, যদিও আমাদের রাজনৈতিক চিন্তার এক জায়গায় পুরোপুরি দাঁড়িয়ে থাকেনি, বাস্তবতা, অভিজ্ঞতা সব কিছুর মধ্যে দিয়ে পরিবর্তন নানাভাবে ঘটছে, কিন্তু মূল প্রশ্নটা যেটা, যে জনগণের জীবনের পরিবর্তন আনা, সেটা শ্রেণীগতভাবে, আর্থসামাজিক দিক থেকে, সেটা যে কোনো পরিচয়ের দিক থেকে, ধর্ম, জাতি, লিঙ্গীয় পরিচয়, মানুষের মধ্যে অধিকার এবং মর্যাদার, সুযোগের সমতার প্রশ্নটাকে কেন্দ্রে রেখে রাজনীতিতে দাঁড় করাতে হবে। আদারওয়াইজ রাজনীতিতে কেবল ক্ষমতার প্রশ্ন দাঁড়িয়ে গেল। সেই কেবল ক্ষমতার ব্যাপারে আমাদের আগ্রহ তৈরি হয়নি তখন। ফলে এই রাজনীতিটাকে আমরা মানে আঁকড়ে ধরেছিলাম, সেটার পেছনেই সময় ব্যয় করেছি। বিশ্ববিদ্যালয় জীবনটা কেমন কাটলো? বিশ্ববিদ্যালয়ের জীবনে থাকলো না, মানে মধুর ক্যান্টিন জীবন। প্র্যাকটিক্যালি আমি স্ট্যাটিস্টিক্সের ছাত্র ছিলাম, কিন্তু আমি শেষ করতে পারিনি। মানে আমার আসলে রাজনৈতিক কর্মকাণ্ডই এত বেশি, এবং সাংগঠনিক বিষয়টাও কিছুটা, মানে সংগঠনও তো প্রভাব ফেলে, সংগঠনে সংকট আসে,
ওঠানামা থাকে এবং সেটার দায়িত্ব নিতে হয়। তো তখন আমার কাছে পলিটিক্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার মনে হয়েছে আর কি। সো একাডেমিক লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটার দিকে আর মনোযোগ থাকেনি, ধারাবাহিকতা রক্ষা করতে পারিনি। পরে যদিও গ্র্যাজুয়েশন করে আবার ল করতে চিন্তা করেছিলাম, সেখানেও আসলে ধারাবাহিকতা রাখতে পারিনি। প্রতি মুহূর্তেই সংগঠনের ওঠানামা আমার উপরে দায়িত্ব নিয়ে এসছে। আর একটা বড় জায়গা ঘটেছে যে মানে একাডেমিক পড়াশোনার চাইতে রাজনৈতিক পড়াশোনা অনেক বেশি মনোযোগ এবং আগ্রহের জায়গা দখল করে নিয়েছিলাম। ফলে মনে হচ্ছিল যে এটাই আমার কাজ। আমরা শিক্ষক ছিলাম, বলছি তুমি তো তোমার কাজ করতেছোই, তোমাকে কেন এটা নিয়ে ঢাকাঢাকি করতে হবে? পরিবার থেকে চাপ আসেনি কখনো একটা প্রথাগত? চাপ তো নিশ্চয়ই ছিল, মানে চাপ চলে আসার ছিল, কিন্তু ওই চাপকে আমি যে আমার উইল ফোর্সের কাছে পরিবার আসলে খুব চাপটা দিয়ে সুবিধা করতে পারে নাই। সেটা কতদিন পর্যন্ত ছিল আর কখন পরিবারের দিক থেকে হাল ছেড়ে দেওয়া হয়েছে? প্রায় ছাত্র আন্দোলনের শেষ পর্যন্ত ছিল। আমি যখন ছাত্র সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করি তখন অলরেডি আমার ব্যাচ বেরিয়ে গেছে। তো আমারও বেরিয়ে যাওয়ার কথা আর কি। মানে আমাদের সময় আসলে অনেক দিন পর্যন্ত ছাত্র আন্দোলন করার ট্রেডিশন ছিল আর কি। মানে আপনি ছাত্রত্ব শেষের পরেও অনেকে 5-10 বছর ছাত্র রাজনীতি করতো। আমরা আবার ভেবেছি না ছাত্র আন্দোলন করব ছাত্রত্ব থাকাকালীন সময়ের মধ্যে। তো আমাদের সংগঠনের তখন ট্র্যাডিশনটা আমরা করেছিলাম যে লাস্ট মাস্টার্স শেষ হওয়ার অথবা মাস্টার্সে থাকাকালীন সময়ই মানে রাজনৈতিক শেষ ধাপটাতে আসবে, কিংবা মাস্টার্স শেষ হওয়ার পরপরই, যাতে একটা টার্ম সে প্রেসিডেন্ট, সেক্রেটারি ইত্যাদি মানে বড় দায়িত্বটা পালন করতে পারে, তারপরে অন্যরা জীবনে প্রবেশ করবে আর কি, সেটা রাজনৈতিক হোক অথবা পেশাগত হোক। তো সেই জায়গাটায় আমরাও ওই একটা ধাপ, আমি 2 বছরের জন্য ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি। তো ওই পর্যন্ত তো একটা আকাঙ্ক্ষা ছিল, মানে প্রত্যেকটা পরিবারের তো আকাঙ্ক্ষা থাকে মানে যে কে কি হবে কিংবা কি হওয়া উচিত। তো সেইগুলো কোনোটাই যাচ্ছে না। আমার রাজনীতি দেখে তারা যে একটা খুব বড় ভবিষ্যতে চিন্তা করতে পারছে সেটাও না। এটার কবে কোন পরিবর্তন হবে তো, কিন্তু একটা ভালোবাসার জায়গা ছিল। মানে যেহেতু আমি যেটা করেছি সেটা অত্যন্ত আন্তরিকভাবে করেছি, জেনুইনলি করেছি, ফলে সেইটার জেনুইনিটির একটা গুরুত্ব থাকে না। মামা কি সবসময় পাশে ছিলেন? হ্যাঁ, মামার পাশে তো ছিলেন না, মানে দেখা সাক্ষাৎ কম হতো, কিন্তু আমি যখন পলিটিক্স করতে শুরু করি একটা পর্যায়ে গিয়ে উনি আর আমাকে, প্রথম দিকে একটু শাসনের ব্যাপার ছিল, চেষ্টা করেছেন বাট ফেল করেছেন, আর শেষের দিকে বরং ওটা উল্টো হতে শুরু করে আর কি, যে উনি বুঝতে পেরেছেন যে আমিও যথেষ্ট সাবালক হয়েছি, ফলে তখন ওই পারস্পরিক স্বীকৃতির জায়গাটা ছিল না। একটা বিরতির সময় হয়ে গেল, আমরা একটু পরে ফিরে আসবো আবার ওই আলোচনায়। দর্শক আশা করি আপনাদের তখনও সাথে পাবো। দর্শক আপনারা দেখছেন ইসমাহানি মির্জাপুর চা মুক্ত মঞ্চ, আমাদের সাথে আছেন জুনায়েদ সাকি। যে ধারাবাহিকতার আলোচনা আমরা করছিলাম সেখানে পর্যায়ে নিশ্চয়ই গণসংহতি আন্দোলনটা কিভাবে গড়ে উঠলো সেই প্রসঙ্গটা প্রাসঙ্গিক হয়। গণতান্ত্রিক বিপ্লবী জোট ভেঙেই কি এটি গড়ে উঠলো নাকি স্বতন্ত্রভাবে গড়ে উঠলো? না, আমি তখনও ছাত্র সংগঠনের সভাপতির দায়িত্বে আছি। 2000 সাল আমাদের সম্মেলন ঠিক হয়ে গেছে, কিন্তু ওইরকম একটা মোমেন্টেই অত বিস্তারে না যাই, মানে আমাদের সাথে আমাদের তৎকালীন পার্টি নেতৃত্বের একটা মত পার্থক্য তৈরি হয়। কি নিয়েছিল সেটা মনে পড়ে? কিছুটা প্রধানত সাংগঠনিক পদ্ধতিগত প্রশ্ন নিয়ে কিছু, এবং রাজনৈতিকও কিছু প্রশ্নে আর কি। মানে কিন্তু যেটা হয় যে অনেক সময় ছোট কিংবা যে বিরোধ মীমাংসেও সেটা ঠিক মীমাংসা না হয়ে বরং আরও বেশি বিরোধের জায়গাতে চলে যেতে পারে, সেইটা ওই রকমটাই অনেকটা ঘটেছিল আর কি। পরবর্তীকালে মনে হয়েছে যে না, এই বিরোধগুলো আসলে মানে বেশ বড় রাজনৈতিক দার্শনিক উপলব্ধিগত জায়গাতেও, তো সেটার প্রসঙ্গ ছিল আর কি। কিন্তু যে বিষয়গুলো নিয়ে শুরু হয়েছিল, মানে সাংগঠনিক পদ্ধতিগত প্রশ্ন, আমাদের বিকাশের প্রশ্ন এবং রাজনৈতিক প্রশ্ন, এইগুলোর আমাদের কাছে যখন আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি তার আগে মনে হয়েছিল যেগুলো মীমাংসীয় সমস্যা, এবং আমাদের মীমাংসাটাই আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা এগিয়ে যাব মানে সংগঠনের ভেতরে আলাপ আলোচনার মধ্যে দিয়ে, কিন্তু সেটার সুযোগটা খুব তৈরি হয়নি। ফলে গণতান্ত্রিক চর্চা নিয়েও আমরা প্রশ্ন তুলেছিলাম। যাই হোক, শেষ পর্যন্ত যেটা ঘটলো যে আমাদের একটা বিচ্ছেদ ঘটলো। আমি তখনও ছাত্র সংগঠনের সভাপতির দায়িত্বেই আছি। আমরা আমাদের মতো করে সম্মেলন করলাম, আমাদের নতুন নেতৃত্ব আসলো, এবং কিন্তু পার্টির সাথে আমাদের এক ধরনের বিচ্ছেদ ঘটলো। ফলে আমরা একটা নতুন প্রক্রিয়া শুরু করতে চাইলাম, এবং সেই ক্ষেত্রে যেহেতু আমি ছাত্র সংগঠন থেকে বিদায় নিয়েছি, কিন্তু ছাত্র সংগঠনটা কাজ করছে, এবং একই সাথে আমাদের সাথে আবার শ্রমিক সংগঠনের একাংশ
নানাভাবেই আমাদের সাথে যারা কাজ করতে আসলেন, তখন আমরা ভাবলাম যে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করা দরকার, যেখানে ছাত্র, শ্রমিক কিংবা অন্যান্য শ্রেণী পেশার মানুষ তারা যুক্ত হবে। এবং এই সময়ে আরও বেশ কিছু স্টাডি সার্কেল গ্রুপ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যাদের সাথে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ, ওরাও আমাদের সাথে যুক্ত হলো। আমাদের পার্টির এখন যিনি নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, তিনি এরকম একটা স্টাডি সার্কেল গ্রুপকে চালাতেন। তা আমরা একসাথে যুক্ত হলাম এবং আমরা গণসংহতি আন্দোলন গঠন করলাম। যদিও এটা গঠন করতে করতে প্রায় বছর দেড়েক সময় নিয়েছি আমরা, মানে 2002 সালের 29শে আগস্ট এসে আমরা এটাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলাম। কিন্তু আমরা তখনই একটা পার্টি ডিক্লেয়ার করি, প্ল্যাটফর্ম হিসেবে শুরু করি। আমরা গণসংগঠনগুলোর এটা একটা প্ল্যাটফর্ম, আমরা একসাথে কাজ করব, মানে এবং জনগণের স্বার্থের ভিত্তিতে আন্দোলনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে একসময় পার্টি করে উঠবে, এরকমটা আমাদের ধারণা হিসেবে আমরা নিয়েছিলাম। ফলে বলা চলে 2002 সাল থেকে কিংবা তার আগে থেকেও, মানে 2015 সালে আমরা যখন আমাদের তৃতীয় জাতীয় সম্মেলনে গণসংহতি আন্দোলনকে পার্টি হিসেবে ডিক্লেয়ার করি, তার আগ পর্যন্ত এই সময়কালের মধ্যে মানে সব ধরনের, মানে বাংলাদেশে ছোট বড় এমন কোনো জনস্বার্থভিত্তিক আন্দোলন হয় না যেটাতে আমরা যুক্ত ছিলাম না। কোনোটার সাথে কর্মী হিসেবে, কোনোটার সাথে সংগঠক হিসেবে আমরা ভূমিকা রেখেছি। এবং সেইটা একটা বস্তি উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন হোক, সেইটা শিক্ষাঙ্গনে নানান ধরনের আন্দোলন হোক, কিংবা গণমানুষের বিভিন্ন রকম দাবি দেওয়া, শ্রমিক, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা, জাতীয় সম্পদ রক্ষার ক্ষেত্রে আমরা আবার যখন আমাদের 2000 সালের পরপরই জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনটা দানা বাঁধতে শুরু করলাম, এবং প্রথম থেকে আমরা এটার খুব সক্রিয়। এটা কিভাবে গড়ে উঠলো? এটা কি আপনাদের মধ্য থেকেই আলোচনার মধ্য দিয়ে আসলো, না আরো অনেকে মিলিয়ে জিনিসটা হলো? এটা আসলে দুটো কেন্দ্র থেকে এসছে। আমরা যে পার্টির সাথে যুক্ত ছিলাম, যেখানে বদরুদ্দীন মাহমুদ ছিলেন, অধ্যাপক আনু মোহাম্মদ ছিলেন, তাদের দিক থেকেও একটা এই জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন বলা চলে 1998 সালে প্রথমেই আমরা গ্যাস রপ্তানির ব্যাপারে আমাদের পজিশনে, ছাত্র ফেডারেশন প্রথম পোস্টার বের করে গ্যাস রপ্তানি প্রসঙ্গে, এবং আমাদের গ্যাস নিয়ে যে আমাদের গ্যাসের যে অনেক গ্যাসের উপরে ভাসছি আমরা, এইসব জিনিস যে আসলে ঠিক তথ্য হিসেবে সঠিক না, বরং আমাদের গ্যাস সম্পদ মানে যথেষ্ট নয়, এবং এটার সর্বাধিক ব্যবহারটা দরকার, যাতে করে আমরা আমাদের শিল্প কলকারখানা, আমাদের শিল্পায়ন, আমাদের অর্থনীতির বিকাশে এটাকে আমরা সর্বোচ্চ মাত্রায় কাজে লাগাতে পারি। তো এইটার জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন আমরা ছাত্র জীবন থেকেই করছি। তো পোস্ট 2000 যেটা ঘটলো যে একদিকে বামপন্থী দলগুলো তখন ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ শহীদুল্লাহকে সামনে রেখে একটা তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটি করার চেষ্টা করেছেন, অন্যদিকে আমরাও জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন নিয়ে কাজ করছি। পরবর্তীকালে এই দুটো ধারা একসাথে একটা সমন্বয় কমিটি হিসেবে, তেল গ্যাস সম্পদ রক্ষা জাতীয় সমন্বয় কমিটি হিসেবে আসলো। তো এই জাতীয় কমিটি নেতৃত্বে তখন ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন আহ্বায়ক হিসেবে, প্রথম দিকে আরও অনেকে ছিলেন, শেষ পর্যন্ত আনু মোহাম্মদ এটা সদস্য সচিব হলেন। তো এই আন্দোলনের সাথে আমাদের একটা মানে সক্রিয়ভাবে অংশীদার হওয়ার শুরু থেকেই আমরা চেষ্টা করেছি, এবং প্রথম যখন লং মার্চ হয় ঢাকা থেকে বেবিয়ানা পর্যন্ত, সেই লং মার্চে আমরা খুব সক্রিয়ভাবে অংশ নেওয়ার চেষ্টা করছি। আমাদের শক্তি সামর্থ্য সীমিত ছিল, কিন্তু সেটা নিয়ে আমরা সর্বোচ্চ মাত্রায় অংশ নিয়েছি। ফলে আমরা একটা অ্যাক্টিভ গ্রুপ হিসেবে উপস্থিত ছিলাম তখন। শেখ হাসিনার সময়ে শাসন আমলে যে তীব্র নিষ্পেষণ, সেটার বিরুদ্ধে আপনি দীর্ঘ সময় ধরে লড়াই করেছেন, একেবারে সামনে থেকে কথা বলেছেন। এই আন্দোলনটা ধীরে ধীরে যে জুলাইয়ে এসে পরিণতি লাভ করলো, এই গড়ে ওঠাটায় পেছনে যে নানা শক্তির দীর্ঘদিনের অবদান, সেটাকে আপনি খুব সংক্ষেপে যদি সামনে তুলে ধরতেন, আপনারা কিভাবে দেখেছেন আপনাদের জায়গা থেকে? প্রথম বিষয় বলি, 2004-05 সাল থেকেই যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গটা একটা বিতর্কের জায়গাতে যাবে বলে শঙ্কা দেখা দিল, এবং ওই যে বিচারপতিদের 2 বছর বয়স বৃদ্ধি এবং তার ফলে তত্ত্বাবধায়ক সরকার একটা প্রশ্নের মুখে পড়লো, বোঝা যাচ্ছিল আবার একটা আন্দোলন হবে। এবং আওয়ামী লীগের নেতৃত্বে তখন 23 দফার ভিত্তিতে তারা একটা বেশ 14 দলীয় জোট ইত্যাদি করে তুললো। আমরা তখন আমাদের দিক থেকে এটা ক্রিটিক হাজির করছিলাম যে এই যে মানে 23 দফা দেওয়া হচ্ছে, 23 দফার মধ্যে আসলে ক্ষমতা কাঠামোর বদলের কোনো প্রশ্নই নেই। ফলে বাংলাদেশের সংকটের উৎপত্তি যেখান থেকে হচ্ছে সেটাকে অ্যাড্রেস তারা করছে না, তারা সির্ফ নিজেদের ক্ষমতার প্রসঙ্গটাকে বারবার টানছে, এবং আমরা দেখছি যে আমরা একই বৃত্তে ঘুরপাক খাচ্ছি। ফলে এটা যখন 5-6 সালে এসে ওই একটা রাজনৈতিক সংকটের জন্ম দিল, তখনও বলা চলে আমরা তখন এককভাবে শুধু না, আরও কয়েকটি গণতান্ত্রিক প্রগতিশীল দলের সাথে আমরা একসাথে জোটবদ্ধভাবে এই কথাটা জোরের সাথে তুলেছিলাম যে
বিদ্যমান ক্ষমতা কাঠামো, সাংবিধানিক ক্ষমতা কাঠামো, এটার যদি আমরা গুণগত পরিবর্তন না করি, তাহলে আমরা এই বৃত্তি ঘুরপাক খেতে থাকবো। প্রত্যেকটি নির্বাচন কেন্দ্রিক সংকটের জন্ম দিবে এবং আমরা এখান থেকে আসলে আগাম